আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনিকে 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয় তার স্বামীর জানাজায় যাওয়ার জন্য। তো এরপর তিনি ওইখান থেকে পালানোর চেষ্টা করে। এরপর তাকে রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দীপু মনি গ্রেফতার হয়েছেন। রাজধানীর বারিধারার ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের একটি টিম। পুলিশ জানায় সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে দীপু মনিকে গ্রেফতার করা হয়। সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী ডক্টর দীপু মনিকে 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখতে পেরেছেন ডাক্তার দীপু মনির স্বামী কিন্তু মারা গিয়েছে। আর এই ডাক্তার দীপু মনির স্বামী মারা যাওয়ায় ডাক্তার দীপু মনিকে কিন্তু কারাগার থেকে 12 ঘন্টার জন্য মুক্তি দেওয়া হয়েছিল স্বামীকে এক নজর দেখার জন্য। প্রিয় দর্শক, এই 12 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু তার স্বামীকে সে এক নজর দেখতে পায়। আর এই এক নজর দেখার পর কিন্তু সে ওখান থেকে পালিয়ে যাওয়ার একটি পাইতারা খুঁজে নেয়। প্রিয় দর্শক, দীপু মনি কিন্তু তার স্বামীকে দেখার সেই 12 ঘন্টা সময়ের ভিতর পালিয়ে যাওয়ার চেষ্টা করে, আর সেখান থেকে কিন্তু তাকে আবার পুনরায় আটক করে। প্রিয় দর্শক, এই সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আর সময় নষ্ট না করে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। তার আগে প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং নিত্য নতুন এরকমের নিউজ আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি যে কিভাবে দীপু মনি পালিয়ে যায় এবং কিভাবে তাকে আবার গ্রেফতার করে। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। পুলিশ ভাই, আমাকে তো এখনই নিয়ে যাবেন প্লিজ। আর মাত্র 2টা মিনিট আমাকে আমার ফ্যামিলির সাথে একটু কথা বলতে দিন। বিদায় বেলায় ভাঙা ভাঙা কান্নায় রুদ্ধ কণ্ঠে সাবেক প্রতাপশালী মন্ত্রী ডাক্তার দীপু মনির এই আকুতি শুনে সেদিন উপস্থিত অনেকেরই বুকের ভেতরটা তীব্রভাবে মোচড় দিয়ে উঠেছিল। দেখতে দেখতে শেষ হয়ে গেল 12 ঘন্টার প্যারোল। নিথর স্বামীর কফিনের পাশ থেকে প্রিয় সন্তানদের কান্নারত মুখগুলো পেছনে ফেলে আবারও তাকে উঠে বসতে হলো সেই প্রিজন ভ্যানে। ফিরে যেতে হবে কারাগারের সেই অন্ধকার স্যাঁতসেঁতে 4 দেয়ালের মাঝে, যেখান থেকে চাইলেই প্রিয় সন্তানের গলার স্বর শোনা যায় না, ইচ্ছামতো বুক ভরে খোলা বাতাসে নিঃশ্বাস নেওয়া যায় না। নিজেকে একবার সেই জায়গায় কল্পনা করলেই যেন দম বন্ধ হয়ে আসে। আজ হয়তো জেলের সেই নিঃসঙ্গ প্রকোষ্ঠে বসে দীপু মনি ভাবছেন, মানুষ আসলে রাজনীতি কেন করে? ক্ষমতার চেয়ারে বসলে মানুষ কেন এমন অন্ধ হয়ে যায়? কেন এমন সব অপকর্ম করে বসে যা একদিন তার নিজের কাছেই সবচেয়ে বড় অভিশাপ হয়ে ফিরে আসে? আর যার হাতে অঢল ক্ষমতা, যে ইশারা করলেই নিমিষেই সব হয়ে যায়, কাল সে কতটা অসহায় আর একা হতে পারে, ডাক্তার দীপু মনি আজ বাংলার রাজনীতির ইতিহাসে তার সবচেয়ে বড় ও করুণ উদাহরণ। আজকের আয়োজনে আমরা কথা বলবো ক্ষমতার দম্ভ, প্রকৃতির প্রতিশোধ এবং বাংলাদেশের রাজনীতির এক নির্মম ও শ্বাসরুদ্ধকর বাস্তবতা নিয়ে। ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের গল্পের পেছনের ইতিহাস আপনাকে শুধু কাঁদাবেই না, বরং গভীরভাবে ভাবাবে। একটু পেছনে ফিরে তাকাই। 2008 সালের জাতীয় নির্বাচন। সুতির শাড়ি পরা সাদামাটা চেহারার এক নারী হঠাৎ করেই সবার নজর কাড়লেন। কোনো ভারী সাজসজ্জা নেই, শুধু স্নিগ্ধ হাসি আর কথা বলার দারুণ এক আত্মবিশ্বাসী ভঙ্গি। শিক্ষিত মার্জিত এই ডাক্তার দীপু মনি খুব দ্রুতই সাধারণ মানুষের কাছে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন। মানুষ ভেবেছিল এই নারী হয়তো দেশের রাজনীতিতে এক নতুন শুদ্ধতার বাতাস নিয়ে আসবেন। কিন্তু এরপরের গল্পটা শুধুই পথ হারানোর, ক্ষমতার মোহে অন্ধ হওয়ার আর চূড়ান্ত পতন হওয়ার। ক্ষমতা টিকিয়ে রাখার অন্ধ লোভে সেই সাদামাটা নারী ধীরে ধীরে হয়ে উঠলেন স্বৈরাচারী ফ্যাসিজমের অন্যতম প্রধান দোসর। অভিযোগ রয়েছে, শিক্ষামন্ত্রী থাকাকালে 50 লাখ টাকার বিনিময়ে তিনি প্রধান শিক্ষকের পদ বাণিজ্য করতেন। ক্ষমতার দর্পে তিনি ভুলে গিয়েছিলেন সাধারণ মানুষের কথা। এমনকি জুলাইয়ের ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনে শত শত তাজা প্রাণ ঝরে যাওয়ার পেছনেও তার শীর্ষ নেতাদের মৌন সম্মতি ও ইন্ধন ছিল বলে অভিযোগ রয়েছে। যে দলের রাজনীতি করলে মানুষের ভেতরের আলো নিভে যায়, মানুষ আর মানুষ থাকে না, হয়তো আজ প্রিজন ভ্যানে বসে দীপু মনি ভাবছিল, ইস
ক্ষমতার মোহে অন্ধ না হয়ে তিনি যদি সাধারণ মানুষের পাশেই থাকতেন, হাসিনাকে খুশি করতে গিয়ে যদি ফ্যাসিস্ট না হতেন, তাহলে আজ স্বামীর মৃত্যুর সময় তাকে জেলের 4 দেয়ালে বন্দি থাকতে হতো না। হয়তো তিনি শেষ দিনগুলোতে অসুস্থ স্বামীর সেবা করতে পারতেন, স্বামীর হক আদায় করতে পারতেন। সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য ছিল দীপুমণির মেয়ের দৌড়াদৌড়ি। মৃত বাবার পাশে বসে যে মেয়েটির কোরআন তেলাওয়াত করার কথা ছিল, যে মেয়েটির বাবার শোকে মায়ের বুকে মাথা রেখে কাঁদার কথা ছিল, সেই অসহায় মেয়েটিকে মায়ের মুক্তির জন্য আদালতের দ্বারে দ্বারে ছুটতে হয়েছে। একজন সাধারণ মানুষ হিসেবে এই দৃশ্য দেখলে যে কারো খারাপ লাগতে বাধ্য, কারণ সন্তানদের এমন আর্তনাদ যে কোনো পাষাণ হৃদয়কেও নাড়া দেয়। কিন্তু একটু থামুন, আবেগ আর রাজনীতির দায়বদ্ধতা কি এক জিনিস? আজ দীপুমণির মেয়ের এই দৌড়াদৌড়ি দেখে যাদের মায়ায় বুক ফেটে যাচ্ছে, যারা মানবাধিকারের বুলি আওড়াচ্ছেন, তারা কি একবারও বিগত 16-17 বছরের বিভৎস ইতিহাসের দিকে ফিরে তাকিয়েছেন? আসুন একটু ফ্ল্যাশব্যাকে যাই। এই জুলাই বিপ্লব আমাদের কি দিয়েছে জানেন? এই জুলাই বিপ্লব দীপুমণিকে তার স্বামীর মৃত্যুতে 12 ঘন্টার জন্য বিনা হাত করায় প্যারোলে মুক্তির সুযোগ দিয়েছে। স্বাধীনভাবে হেঁটে প্রিয় মানুষকে শেষ বিদায় জানানোর সুযোগ তিনি পেয়েছেন। কিন্তু বিগত স্বৈরাচারী হাসিনা সরকার বিরোধী দলের নেতাদের কি দিয়েছিল? প্যারোলে মুক্তি তো দূরের কথা, আমান আজমির বাবা যখন মারা যান সেই খবরটি পর্যন্ত তার কানে পৌঁছাতে দেয়া হয়নি। মীর কাশেম আলীকে ফাঁসি দিয়ে তার ছেলে ব্যারিস্টার আরমানকে গুম করে রাখা হয়েছিল। আল্লামা সাইদিকে তার মায়ের জানাজায় মাত্র 3 ঘন্টার জন্য মুক্তি দেওয়া হয়েছিল, আর তার নিজের মৃত্যুর 24 ঘন্টা পর পরিবারকে জানানো হয়েছিল। জামায়াত নেতা কামরুজ্জামানকে ফাঁসি দিয়ে পরিবারের কাউকে শেষবারের মতো দেখা করতে দেওয়া হয়নি। মতিউর রহমান নিজামী কিংবা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের জানাজায় সাধারণ মানুষকে তো দূরে থাক, উল্টো সেখান থেকে অসংখ্য নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। গল্প তো এখানেই শেষ নয়। ঢাকার বাড়িতে যুবদল নেতা ফয়সালকে বাড়িতে না পেয়ে তার বাবাকে পিটিয়েছিল ছাত্রলীগের সন্ত্রাসীরা। পাবনায় ছাত্রদলের নেতা জাহিদুলকে না পেয়ে তার বাবাকে নির্মমভাবে হত্যা করেছিল লীগের গুন্ডারা। ঢাকার 1 আসনের সাবেক এমপি খন্দকার আবু আশফাককে তার মায়ের জানাজায় আসতে দেয়নি হাসিনার ফ্যাসিবাদী প্রশাসন। পটুয়াখালীর ছাত্রনেতা নাজমুলকে তার বাবার জানাজায় ডান্ডা বেড়ি পেরিয়ে নিয়ে আসা হয়েছিল। বাবার কবরে 3 মুঠো মাটি দেওয়ার জন্য হাও মাও করে কেঁদে পুলিশের কাছে হাত জোর করেছিল ছেলেটি, কিন্তু পাষাণ পুলিশ তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায়, বাবার দাফনটুকু করতে দেয়নি। এমনকি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও তার আপন ভাই আরাফাত রহমান কোকোর জানাজায় দেশে আসতে পারেননি। আজ দীপুমণি 12 ঘন্টার প্যারোলে মুক্তি পেয়েছেন, তার হাতে কোনো হাত করা ছিল না। অথচ আওয়ামী লীগের আমলে বিরোধী দলের এমন বহু নেতা আছেন যারা এক হাতে মায়ের খাটিয়ে ধরেছেন, অন্য হাতে তার হাতে পড়া ছিল পুলিশের শক্ত হাত করা। বিগত 17 বছর ধরে যারা বিবেকের দরজায় তালা ঝুলিয়ে রেখেছিল, তখন টু শব্দ করেননি, তারা আজ দীপুমণির মানবাধিকার নিয়ে কথা বলছেন। অথচ দীপুমণি তো সেই আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী ছিলেন। তিনি কি কোনোদিন নিজের দলের এই পৈশাচিক আচরণের প্রতিবাদ করেছিলেন? পবিত্র কোরআনে সূরা আল ইমরানে আল্লাহ তাআলা বলেছেন, আর এই দিনগুলো আমি মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন ঘটিয়ে থাকি। সত্যি তো, ক্ষমতা, টাকা, প্রোটোকল, চারপাশের চাটুকারদের জি ম্যাডাম বলা কোনো কিছুই চিরস্থায়ী নয়। আর যে ক্ষমতার দম্ভে মাটিতে পা ফেলছে না, কাল তাকেই হয়তো নির্মম বাস্তবতার মুখোমুখি হতে হবে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়নে সে পীড়া দেবে তোমাকেই। দীপুমণির সাথে আর যা ঘটছে তাকে প্রকৃতির সেই অমোঘ বিচার নয়। হুমায়ুন আহমেদ বলেছিলেন, সাধারণ থাকাটাই অসাধারণ ব্যাপার। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের হয়তো কোটি টাকা নেই, ক্ষমতার চেয়ার নেই, শত শত পুলিশ প্রোটোকল নেই, কিন্তু দিন শেষে আমরা আমাদের প্রিয় মানুষটার পাশে বসে থাকতে পারি, মাথায় হাত বুলিয়ে দিতে পারি, প্রিয়জনের শেষ বিদায়ে পাশে থাকতে পারি। এটাই বা কম কিসের? আজ হয়তো দীপুমণিও বুঝতে পারছেন, কোটি টাকা আর ক্ষমতার চেয়ারের চেয়ে দিন শেষে পরিবারের সাথে একটু শান্তিতে সময় কাটাতে পারাটাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। প্রিয় দর্শক, আপনাদের কাছে আজ আমার একটি প্রশ্ন। বিগত 16 বছরে বিরোধী দলের নেতা কর্মীদের উপর যে অমানবিক আচরণ করা হয়েছিল, তার তুলনায় বর্তমান সরকার দীপুমণিকে 12 ঘন্টার প্যারোলে মুক্তি দিয়ে কি অবিশ্বাস্য উদারতা দেখিয়েছে বলে আপনি মনে করেন? নাকি দীপুমণির সাথে আজ যা ঘটছে তা কেবলই তার নিজের কর্মফল বা প্রকৃতির প্রতিশোধ? আপনার অত্যন্ত মূল্যবান এবং যুক্তিপূর্ণ মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। বাংলাদেশের রাজনীতির এমন সব অজানা ইতিহাস, রুদ্ধশ্বাস, থ্রিলার ও গভীর বিশ্লেষণ সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।
আচ্ছা আপনারা তো ফটো নিতে পারবেন ভাই জায়গা দেন আমাদের জায়গা একটু রাস্তা করেন একটু রাস্তা করেন আমরা ক্যামেরাটা ভাই দেন এটা পুরো আপনারা হেল্প করবেন নলে কাজ করে দেবেন ঠিক আছে এই দেখে নারী পুলিশ এই মোবাইল নাই মোবাইলটা কার রমজান ভাই এই মোবাইল ভাই রমজান আরে জিতে দেন না ভাই সামনে কে উড়েছে ভাই এই রে রমজান প্যারোলে মুক্তি পেয়ে কারাগার থেকে স্বামীর মরদেহ দেখতে ঢাকায় এসেছেন সাবেক শিক্ষামন্ত্রী এবং তৎকালীন আওয়ামী লীগের অর্থাৎ 24-এর গণঅভ্যুত্থান পূর্ববর্তী যে আওয়ামী প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে আমাদের যারা ভিডিওটি দেখেছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখতে পেরেছেন যে এই দীপুমণিকে 12 ঘন্টা সময় কিভাবে দেওয়া হয়েছিল এবং তার মেয়ে কিন্তু আরো বেশি সময় দাবি করেছিল আদালতে, কিন্তু তাকে কিন্তু 12 ঘন্টা সময় মঞ্জুর করে দেওয়া হয়েছিল। আর এই 12 ঘন্টা সময়ের ভিতরে কিন্তু তার স্বামীকে এক নজর দেখতে পেরেছিলেন। প্রিয় দর্শক, এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। নিত্য নতুন এরকমের ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় দর্শক, সেখান থেকে কিন্তু দীপুমণি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর কি কারণে দীপুমণি পালিয়ে যায় এটি কিন্তু আপনারা দেখতে পেরেছেন। প্রিয় দর্শক, তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।